নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দুরালাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। অবশেষে নানা জটিলতার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় টানা 15 মাসের লড়াই শেষে আগামী 19শে জানুয়ারি ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হতে যাচ্ছে। গাজায় 15 মাসের যুদ্ধের ইতি টানতে একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার বিষয়টি শেষ মুহূর্তের জটিলতায় আটকে গেছে। নেতানিয়াহুর দপ্তর এমনটা জানালেও পরে এক বিবৃতিতে নেতানিয়াহু চুক্তি নিয়ে মতৈক্যে পৌঁছানোর কথা জানিয়েছেন। সংঘাতের এই 15 মাসের মধ্যে শুরুর দিকে একবার মাত্র 7 দিনের যুদ্ধবিরতি হয়েছিল। এরপর থেকে কয়েক দফায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা হলেও তা আলোর মুখ দেখেনি। জানা গেছে এবার প্রথম দফায় 42 দিন মেয়াদী এই চুক্তির আওতায় প্রথমে 33 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাবেন ফিলিস্তিনি বন্দীরা। প্রথম ধাপের যুদ্ধবিরতির 16তম দিনের আগে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে। ওই আলোচনা সফল হলেই নাকি বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। এরপর স্থায়ী যুদ্ধবিরতি শুরুর আশা করছেন বিশ্ব নেতারা। এরপর তৃতীয় ধাপে নিহত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর এবং গাজা পুনর্গঠন শুরুর আশাও করছেন তারা। এদিকে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী এবং বিধ্বংসী যুদ্ধবিরতির কৃতিত্ব নিয়ে টানাটানি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আগামী 20শে জানুয়ারি অভিষেক হতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। চুক্তির পরপরই ট্রাম্প দাবি করেছেন গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হয়েছেন বলেই চুক্তিটি সম্ভব হয়েছে। আর বাইডেন বলেছেন এই যুদ্ধবিরতি কেবল তার সরকারের কষ্টসাধ্য কূটনীতির ফলাফল। তবে কৃতিত্ব জারি হোক, এই যুদ্ধবিরতি কি অবশেষে স্থায়ী বিরতিতে পৌঁছানোর সম্ভাবনা আছে? যুদ্ধবিরতির পর কেমন প্রভাব পড়বে গাজা তথা পুরো মধ্যপ্রাচ্যে, এসব নিয়ে আলোচনায় আজ দুরালাপে বাংলাদেশ থেকে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন। ইরান থেকে যুক্ত হয়েছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ এবং যুক্তরাষ্ট্রের ব্যাটন রুজ থেকে যুক্ত হয়েছেন সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মুনির মুস্তফা আলী। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দুরালাপে। আপনাদের তিনজনের কাছ থেকেই এটি প্রথমে এই প্রশ্নটি বা এই বিষয়টি একটু শুনতে চাই যে গাজায় অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে, কিন্তু যেটি নেতানিয়াহু বলেছিলেন যে কিছু জটিলতায়, শেষ মুহূর্তের কিছু জটিলতায় চূড়ান্ত হয়নি এখনো চুক্তি, পরে অবশ্য বলেছেন যে মতৈক্যে পৌঁছানো গেছে। এবং আমরা আগেও দেখেছি লেবাননে যখন যুদ্ধবিরতি হলো তখনও যুদ্ধবিরতির পর বিমান হামলা চালানো হলো এবং যুদ্ধবিরতির লঙ্ঘনই হলো একরকম। এখন আসলে যুদ্ধবিরতি যেটি বহুল কাঙ্ক্ষিত, বহুল প্রত্যাশিত, সেটি সত্যিকার অর্থে কার্যকর হতে যাচ্ছে, এসব পেছনে কোনো শঙ্কার জায়গা রয়ে যাচ্ছে কিনা, এই বিষয়টি একটু আপনাদের তিনজনের কাছ থেকে শুনতে চাই। ডক্টর আমিনা মহসিন, আপনার কাছ থেকে শুরু করি। ধন্যবাদ আপনাকে শারমিন। আহ, আপনি যে প্রশ্নটা করলেন না, দেখেন না, মানে এখানে কতগুলো জিনিস আমাদেরকে দেখতে হবে। মানে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি মানে পুরো পরিস্থিতিটা আমরা দেখছি বেশ ঘোলাটে, একটা কমপ্লেক্স সিচুয়েশন। এবং আপনি যুদ্ধবিরতি এক জিনিস এবং ধরেন যুদ্ধ শেষ হয়ে গেল কিনা সেটা আরেকটা জিনিস। আমরা জানি যে বলা হচ্ছে বিরতিটা কার্যকর হতে যাচ্ছে আহ উম, এই রোববার থেকেই অলরেডি আলাপ আলোচনা আরম্ভ হয়ে গেছে। কিন্তু যে দেখার ব্যাপারটা হলো কি, ইসরায়েলি বম্বিং কিন্তু চলছে। এবং শুধু তা না, আমরা দেখছি যে এর মধ্যে মানে আমি লাস্ট যে খবরটা দেখছিলাম কিছুক্ষণ আগে, 111 জনের বেশি আম, গাজাতে মারাও গেছে, তাদের মধ্যে অনেক নারী ও শিশুরা আছে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে মানে ইটস ভেরি মানে যেখানে আমরা সবাই আশা করে আছি, যখন এরকম একটা পরিস্থিতি বিরাজ করে যে হ্যাঁ, আমি একটা সিজ ফায়ারের দিকে, যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছি, সেখানে এই যে ইসরায়েল এটা কি প্রমাণ করার চেষ্টা করছে বা কি বার্তা দিচ্ছে, এটাকে একটা মানে শো অফ ফোর্স, যে হ্যাঁ, তার কথাটা হলো যে সে শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মানে কমপ্লিট সিজ ফায়ারে তারা যাচ্ছে না, তখন পর্যন্ত তারা বম্বিংটা মানে আমরা দেখছি এখনো কন্টিনিউ করছে। তো এরকম, এবং দেখেন সিচুয়েশনটা কেমন, একদিকে ওনার ক্যাবিনেট মিটিং চলছে, যেখানে উনি বলছেন উনি সর্ট আউট করছেন
এবং আমরা জানি যে যে কোয়ালিশন গভর্নমেন্টে উনি আছেন সেখানে একটা এক্সট্রিম রাইট গ্রুপ আছে যারা অলরেডি হুমকি দিচ্ছে যে তারা রিজাইন করবে, কারণ তারা মনে করছে যে মানে এটা তাদের বিট্রিয়াল হয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে অনেকে বলছে, বিশ্লেষকরা বলছে উনি হয়তো তাদেরকে সন্তুষ্ট করার জন্য এটা করছেন। বাট এট দ্য সেম টাইম যে বার্তাটা আমরা পাচ্ছি সেটা একদিক দিয়ে মানে আমি বলবো আমি কশিয়াসলি হোপফুল বা অপটিমিস্টিক হতে চাই, কারণ আহ, মানে পুরো সমস্যাটার একটা স্থায়ী সমাধান আমাদের প্রয়োজন। এরকম ধরনের যদি চলতে থাকে এটা একটা যুদ্ধ তারপর আরেকটা যুদ্ধ ফেরত আসবে, যেটা কোনোভাবে কাম্য নয়। ধন্যবাদ। জি, ডক্টর আমিনা মোহসিন, আপনাকে ধন্যবাদ। ডক্টর মুনির মোস্তফা আলী, আপনার কাছ থেকেও একটু শুনি। কোনো শঙ্কার জায়গা, মানে আশাবাদী তো নিশ্চয়ই আমরা হতে চাই, কিন্তু কোনো শঙ্কার জায়গা আপনিও দেখেন কিনা? আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমার ফেলো প্যানেলিস্টদের। ডক্টর মহাসিন তো বলেই দিলেন, এবং উনি বললেন যে একদিকে আলোচনা চলছে, একদিকে তার ক্যাবিনেট মিটিং চলছে, আবার অন্যদিকে বম্বিং হচ্ছে। আপনি দেখুন, গত কয়েকদিন ধরে আমরা এই যুদ্ধবিরতির কথা শুনছি। নিশ্চয়ই যারা মারা গেছে তারাও শুনেছে যে একটা যুদ্ধবিরতি হচ্ছে। সেখানে দেখেন গাজায় একটা আহ, মানে কি খুশির একটা আনন্দ বয়ে গেছে, সেখানে তারা সেলিব্রেট করেছে। এবং যারা সেলিব্রেট করেছে তাদের, ধরেন এই যে ডক্টর মহসিন বললেন যে 111 জন মারা গেছে। তো এখানে আহ, উনি যেমন বললেন যে আমরা কশাসলি আশাবাদী, সেটা ছাড়া তো উপায় নেই, আমাদের তো কশাসলি আশাবাদী হওয়া ছাড়া তো অন্য কোনো উপায় নেই। কিন্তু দেখুন তারা কিভাবে এই যে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এবং উনি যেটা বললেন, সিকিউরিটি কাউন্সিলে তাদের এটা পাশ হয়েছে, আজকেই পাশ হলো আর কি। সেখানে সিকিউরিটি মিনিস্টার যিনি বেন গাভির, সে কিন্তু এর বিরোধিতা করেছে। এবং সে কিন্তু তার অ্যালাইজদের, তার মানে আল্ট্রা কনসারভেটিভ যারা আছে, লিকুইড পার্টিকে সে লবি করে চেষ্টা করছে যাতে এই প্ল্যানটা ভেস্তে যায়, এই এই পিস ট্রিটিটা ভেস্তে যায়। তো জানি না কি হবে, তবে আমিও ডক্টর মহাসিনের মতো মানে কশাসলি আশাবাদ। কিন্তু আমি চিন্তা করি যে এরপরে কি, মানে একেবারে তো ধ্বংস তো হয়েই গেছে। এবং এই যে যে আপনি যেমন বললেন যে যে বাইডেন এবং ট্রাম্পের মধ্যে একটা টানাটানি ইস্যু হয়ে গেছে, যে এর জন্য কে বেশি বেশি মানে দায়ী, কে কৃতিত্ব। কার্যকর, মানে কৃতিত্ব নেওয়ার চেষ্টা চলছে। এবং এরই মধ্যে কথা চলছে আপনার ইউএস মিডিয়াতে যে এরপরে ওই আব্রাহাম অ্যাকর্ড, যেটা সৌদি আরবের যোগ দেওয়ার কথা ছিল, সেটা এর পরবর্তী লক্ষ্য আর কি। আমি কোনো মিডিয়ায় শুনছি না যে টু স্টেট সলিউশনটা এরপরে শুরু হওয়া উচিত কি, সেটা কোন পর্যায়ে যাবে। মানে এই যে যেটা প্যালেস্টাইনিদের যে দুরবস্থা, যেটা কেউ কেউ বলে যে 48 শুরু হয়েছিল, আমি বলি যে সেটা 1917 সালে শুরু হয়েছিল, অর্থাৎ বেলফারের যে মানে জুইশ সেটেলমেন্ট দিয়ে আর কি। তারপরে তো আপনার 48-এ সেই রাষ্ট্রটাও হলো, জুইশ স্টেট হলো। এবং ইউএস প্রেসিডেন্ট তখন হ্যারিয়েস্ট ট্রুম্যান, তিনি প্রথম কিন্তু তাকে রিকগনাইজ করে। সেই তখন থেকেই তো এদের সেই দুর্দশাটা শুরু। এবং সেই দুর্দশাটা ক্রমেই ক্রমেই সেই মানে 48 সালে সেই নাকবা থেকে শুরু করে বেড়েই চলছে, বেড়েই চলছে, বেড়েই চলছে। আমরা যদি গাজার দিকে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখি, একেবারে পুরো ধ্বংসযজ্ঞ। গাজায় কিছু নেই, কোনো একটা বিল্ডিং দাঁড়িয়ে নেই। তো এরপর আর মানে আর কোথায় যাওয়া যায়? তো আমি আশা করব যে সৌদি আরবিয়া এখানে কিন্তু তাদের একটা বিরাট রকম একটা ইনফ্লুয়েন্স আছে, এবং তাদেরকে এই যে অ্যাব্রাহাম অ্যাকর্ডসে নেওয়ার চেষ্টা করছে। এবং তারাও বলেছে যে টু স্টেট সলিউশনের আগে আমরা কোনো পিস ট্রিটিতে যাব না, এবং তারা যেন সেটা স্ট্রিক্ট থাকে। এবং এই এই যুদ্ধবিরতির পরে যেন সেই আলোচনাটা আবার শুরু হয়, এবং আমরা যেন একটা পার্মানেন্ট সলিউশন, মানে আর কতকাল সেই দেখেন, আমি তো বললাম যে সেই 1917 সাল থেকে শুরু হয়েছে, আজ কত বছর হলো, 125 বছরের বেশি হয়ে গেছে, তাই না? তো আর কতকাল এদের এই দুর্দশা ভোগ করতে হবে, যেখানে গাজার লোক সংখ্যা আপনার 2 মিলিয়নের মতো, সেখান থেকে যদি আপনার সেই অলমোস্ট 47,000 আপনার ডেড, উন্ডেড তার অনেক বেশি।
হ্যাঁ, এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে মানে 1/5 অফ দ্য পপুলেশন আপনার এই যে কি ভোগান্তিটা হলো তাদের, তারা আইদার ডেড অথবা উন্ডেড। কাজে এর একটা শেষ হওয়া উচিত এবং আমি আশা করব যে এই যুদ্ধবিরতির পরে এবং এই যুদ্ধবিরতিটা যেন কার্যকরী হয়। আপনি যেমন এই যে নিশ্চয়ই। 3টে ফেজের কথা বললেন, এই 3টে ফেজে আলটিমেটলি যেন এটা সেই পার্মানেন্ট সলিউশনের দিকে যায় এবং সেই পার্মানেন্ট সলিউশনে আপনার যেন টু স্টেটস এর কথাবার্তা শুরু হয়। এখানে আমি আর জি, একটা কথা বলবো, নিশ্চয়ই, একদম দেখেন স্পষ্ট সেই আশাবাদ নিশ্চয়ই করতে চাই। আমি একটু আমি আর গাজী আব্দুর একটা রশিদ কথা আপনার বলি। কাছ থেকেও শুনতে চাই। জি, ডক্টর মনির মোস্তফা আলী, আসলে যে আশাবাদ আমরা করছি যে একটা স্থায়ী সমাধান, সেটি আসলে যাবে কিনা, সেখানেই যাবার পথে আরো কোনো বাধা সামনে আছে কিনা, সেটা নিয়েও হয়তো পরে আরেকটু কথা বলার সুযোগ আমি নেব। আমি গাজী আব্দুর রশিদ আপনার কাছ থেকেও একটু এটি শুনতে চাই, আপনি কতটা আশাবাদী হতে পারেন। হামাস ইরানকেও ধন্যবাদ জানিয়েছে এই এই যুদ্ধ সময় পুরোটাতে গাজাকে সহায়তা করবার জন্য। আহ, আপনার মনে কি হয় যে আসলে আরো কোনো শঙ্কা কি রয়ে যাচ্ছে এই যুদ্ধবিরতি কার্যকরে? সত্যি সত্যি কি নেতানিয়াহু চাইছেন যুদ্ধবিরতি কার্যকরে, নাকি আসলে আবারও কোনো, এর আগেও যখন যেমন আলোচনা হয়েছে একদম মনে হলো যেন হয়ে যাবে, কিন্তু নেতানিয়াহুর জন্য বা ইসরায়েলের কারণে পিছপা হতে হয়েছে, এখন কি সত্যি সত্যি এটি একটা চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে? শারমিন, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা বিশ্ব থেকে দেখছেন ডিবিসির দুরালাপ, সেই দর্শকদেরকে শুভেচ্ছা। আর সহ প্যানেলিস্ট অধ্যাপক আমিনা মহসিন এবং অধ্যাপক ডক্টর মনির মুস্তফা আলী, আপনাদেরকেও শুভেচ্ছা এবং স্বাগত। শারমিন, আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। শঙ্কার জায়গা আছে কিনা এবং সত্যি সত্যি কি যুদ্ধবিরতি স্থায়ী হতে যাবে, এটা একটা স্বস্তির জায়গা নিয়ে আসবে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে গাজাবাসীর জন্য আশার জায়গা, ইতিবাচক জায়গা অবশ্যই বলবো। যুদ্ধ মানে বিভীষিকা, যুদ্ধ মানে মৃত্যু, ধ্বংস, বিনাশ, বিরহ, ব্যথা। যুদ্ধ আমরা কেউ চাই না, কিন্তু সেই যুদ্ধ গাজাতে 15 মাস ধরে হচ্ছে, এবং সেই যুদ্ধে 250,000 মতো নিরীহ সাধারণ মানুষ মারা গেছে, নারী শিশু সেখানে বেশি। হাসপাতালে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আমরা যখন এই যুদ্ধবিরতির কথা বলছি, যে কথা অধ্যাপক আমেনা মহসিন বললেন, তখনও সর্বশেষ যে খবর, সেখানে 110+ আহ শরণার্থী শিবিরে সেখানে হামলায় নিহত হয়েছে। তার মধ্যে নারী শিশু বেশি, 21টি শিশু রয়েছে, 25 জন নারী রয়েছে। তারা উচ্ছ্বাস করতে যাচ্ছিল, তারা স্বস্তির জায়গায় আসতে চাচ্ছিল যে তারা একটা নিশ্চিন্ত জীবন পাবে, তখনই হত্যাযজ্ঞ চালানো হলো। ফলে শঙ্কার জায়গা তো অবশ্যই আছে। আর ইসরায়েল নামক দখলদার যে রাষ্ট্রটি, যেটি দখলবাজিত্ব এবং আগ্রাসন চালানোর জন্যই জন্ম হয়েছে বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়। তা না হলে যখন আলোচনা হচ্ছে যুদ্ধবিরতির জায়গায় চলে আসা গেছে, তখনও কি করে হত্যাযজ্ঞ চালায়? এটি গণহত্যা ছাড়া অন্য কিছু না, এটা যুদ্ধ অপরাধ ছাড়া অন্য কিছু না। এবং বিশ্ব বিবেক অবশ্যই এটাকে সমর্থন জানায় না। অবশ্যই ইসরায়েলের নৈতিক পরাজয় ঘটেছে। কে জিতেছে কে হেরেছে সে কথা তো অনেক ব্যাপার। যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট, একজন সাবেক, একজন বর্তমান যিনি ক্ষমতাসীন হবেন, অভিষেক হবে, দুজনে রশি টানাটানি করছেন যে আমার আমার দ্বারা হয়েছে, আমার দ্বারা হয়েছে। এদিকে ইসরায়েল বলছে যে আমাদের বিজয় হয়েছে, এদিকে হামাস বলছে আমাদের বিজয়। ইরান, কার বিজয়? হ্যাঁ, প্রত্যেকে তার নিজস্ব জায়গা থেকে বিজয়ের কথা বলতে পারে। ইসরায়েল কোন দৃষ্টিভঙ্গিতে 15 মাস যুদ্ধ করেছে? তারা চেয়েছিল তাদের জিম্মিদেরকে উদ্ধার করে আনতে, হামাসকে নিশ্চিহ্ন করতে, গাজাকে ইয়ে করতে, অস্ত্রমুক্ত করতে। কোনোটাই কি সফল হয়েছে তারা? 15 মাসে হয়নি। এর আগে আমরা দেখেছি ইসরায়েল তখনই যুদ্ধবিরতি করে তাদের যে মিত্ররা আছেন পশ্চিমা মিত্রদেরকে দ্বারা, তখন যখন তারা আর পেছনে ফিরে যাওয়ার পথ পায় না, তখনই তারা যুদ্ধবিরতি করে। এবারও এই যুদ্ধবিরতির উদ্দেশ্য সেটা। তবে হ্যাঁ, নেতানিয়াহুর যে নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পরিষদ অনুমোদন দিয়েছে সর্বশেষ, আগামীকাল যদি তার পূর্ণ মন্ত্রী পরিষদ এটাকে সমর্থন জানায়, তখনই কেবল রোববারের ব্যাপারটি আসবে, 19 তারিখে। কিন্তু এখনো শঙ্কার জায়গা আছে, এবং তারা এই যুদ্ধবিরতি মানবে পুরোপুরি এটা মনে হয় না। কারণ এখানে শর্তগুলোর বেশিরভাগই তাদের নিয়ন্ত্রণে থাকবে। তারা বিভিন্ন ক্রসিং এর যে নিয়ন্ত্রণের কথা বলছে, তারা যে কোনো সময় লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি হয়েছে, তারপরেও কিন্তু মাঝে মধ্যে সেখানে হামলা চালাচ্ছে। ফলে তাদের এই ব্যাপারটা বিশ্বাস করা খুবই কঠিন।
গাজায় যে হত্যাযজ্ঞ তারা চালিয়েছে, তাদের মানবিক পরাজয় ঘটেছে এবং তারা নৈতিকভাবেও পরাজিত। তারা কোনোভাবেই এটাকে ভালো কিছু বলতে পারে না এবং বিশ্ব বিবেক কখনোই তাদেরকে সমর্থন জানাবে না। তো সেই জায়গায় শঙ্কার জায়গায় এখনো আছে। স্বস্তি ফিরবে কিনা সে ব্যাপারটি এখনই বলা খুবই মুশকিল। ধন্যবাদ শারমিন কাজী আব্দুর আপনাকে। রশিদ, ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। ডক্টর মহসিন, আপনার কাছ থেকে একটু এই যে আসলেই তো ইসরায়েলের কাছ থেকে বরাবরই শুনেছি হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন, পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত কোনো যুদ্ধ, মানে যুদ্ধ চলতেই থাকবে, যুদ্ধ বন্ধ হবে না। কিন্তু তেমনটি তো আসলে অর্জন করা গেল না। এতগুলো মানুষের প্রাণ ঠিকই চলে গেল, কিন্তু সেই উদ্দেশ্য তারা অর্জন করতে পারে নাই। কি অর্জিত হলো? মানে ইসরায়েল এতগুলো মানুষের প্রাণহানি করে পুরো গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে কিছু কি অর্জন করতে পেরেছে ইসরায়েল? তাদের যা উদ্দেশ্য ছিল আহ, কিছু কি হয়েছে? ওইদিকে হামাস বলছে যে তাদের মানে তাদের বীরত্বপূর্ণ প্রতিরোধের ফল তারা ইসরায়েলকে ক্ষমা করবে না, এর কারণে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যে প্রাণহানি ঘটিয়েছে তার জন্য ক্ষমা করবে না, মনে রাখা হবে। এই বিষয়টিরও প্রভাব রয়ে যাবে কিনা সামনে, মানে এটিরও ইসরায়েল এটিকেও আবার কিভাবে নেবে? দুটো দিকে একটু যদি আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনি। দেখুন আপনি, আমরা যখন যুদ্ধের কথা বলি, এখানে মানে এভাবে তো যুদ্ধ কখনো শেষ হয় না, বা যুদ্ধ আমরা শেষ করতেও পারি না। কারণ যুদ্ধ শেষ করার জন্য আমরা যখন বলি না যুদ্ধ, আমরা কথা বলছি যুদ্ধ বিরতি নিয়ে। আমরা কিন্তু বলছি না যে যুদ্ধ শেষ হয়ে যাবে। যুদ্ধ বিরতি হলো যুদ্ধ শেষ করার দিকে একটা ধাপ বা একটা পদক্ষেপ মাত্র। এখন যুদ্ধ মানে এখানে যখন আমরা বিরতির কথা বলছি, অবভিয়াসলি আমাদের একটা লং টার্ম পার্সপেক্টিভ আমরা ধরে নিই যে সেটা থাকে, যে আমরা যুদ্ধটা একসময় রেজলিউশনের দিকে যাবে। কিন্তু পুরো সিচুয়েশনটা আপনি যদি দেখেন, মানে আমার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিটাও কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে এখানে, এটা আমি না বলে পারছি না। যেভাবে আমরা দেখছি যে ক্রেডিট নেওয়ার কথা হচ্ছে, এবং আম, আহ, ডোনাল্ড ট্রাম্পের আমরা টুইটগুলোও দেখেছি, এবং এর আগে আমরা তাও দেখেছি যে উনি কিভাবে জেফ্রি স্যাশের টুইটগুলোকে রিটুইট করলেন, সেটাও আমরা দেখলাম। সো সবকিছু মিলিয়ে না একটা মানে এটা একটা খুবই দুঃখের ব্যাপার, আমি বলবো ইটস ভেরি আয়রনিক, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় নিজেকে গণতন্ত্রের একটা আমরা মানে একটা ব্যারোমিটার হিসাবে কিংবা মানে এটা ক্লেম করে আসছে আমরাও, এবং গণতন্ত্রের সমস্ত কিছু তারা ধারণ করে, ফ্রিডমের কথা বলছে, মানবাধিকারের কথা বলছে। তাহলে দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে এই জিনিসগুলো আহ, ঠিক মে মাসে একই শর্তগুলো, একই ধরনের জিনিস ইসরায়েলকে অফার করা হয়েছিল, ইসরায়েল সেগুলোকে মেনে নেয়নি। এখন কি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল যে ইসরায়েল সেগুলোকে মেনে নিচ্ছে? অনেকে এটাকে ট্রাম্প এফেক্টস বলেও আখ্যায়িত করছে। ট্রাম্পকে ধরা হুম। হচ্ছে যে কে মানে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের একটা স্ট্রং ম্যান হিসাবে তাকে আমরা মানে সেই ধরনেরই সে প্রজেকশনগুলো দিচ্ছে। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন বা বিভিন্ন জায়গায় যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে সে একটা ভীষণভাবে একটা স্ট্রং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। আমি কেন বললাম মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির কথা? কারণ এখানে ক্লিয়ারলি একটা গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়েছে, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট টেলিভাইজড, বলতে হবে, জেনোসাইড ইন দ্য ওয়ার্ল্ড, যেটা আমরা দেখেছি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বের হয়ে এসেছিল। ইভেন দেখা গেছে হার্ভার্ডের মতো ইউনিভার্সিটিতেও এগুলো প্রোটেস্টগুলো হয়েছে। এবং জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে বারবার রেজলিউশন এসেছে এখানে সিজফায়ারের জন্য, কিন্তু আমেরিকা সেটাকে ভিটো দিয়েছে, নোয়িং ভেরি ওয়েল যে এখানে একটা জেনোসাইড হচ্ছে। এবং তারপরে যদি আপনি মানে একজন একজন ধরেন প্রেসিডেন্ট বিদায় নিচ্ছে, উনি একটা লেগেসি হিসাবে রেখে যেতে চাচ্ছেন যে এখানে উনি শান্তি এনেছিলেন, আরেকজন আবার যখন আসছেন উনি তখন ক্লেম করছেন যে না, এটা ওনার কারণেই হয়েছে। সো এই যে পলিটিক্স অ্যারাউন্ড মানে পিস, আমরা বলবো যে একটা, এটা তো পিস, এটা যদি পিসও হয় আমি বলবো যে ইট উইল বি আ ভেরি
এটাকে আমি ঠিক মানে আমি যদি বিশ্লেষণ করি, আমি এটাকে পিস বা শান্তি বলছি না। আমি বলছি এটা একটা সিজ ফায়ার, যুদ্ধ বিরতির দিকে এগিয়ে যাচ্ছে। শান্তি কিন্তু একটা লম্বা প্রক্রিয়া, এবং সেটার জন্য কিন্তু যেই আহ, ধরেন পরিবেশ সৃষ্টি করতে হবে, সেই পরিবেশটাও এখন নেই। এবং যেটা ডক্টর মনির রাইটলি পয়েন্ট আউট করছিলেন, তাহলে আহ, ধরেন টু স্টেট সলিউশনের কি হলো, হুম। ওয়েস্ট ব্যাংকের কি হবে, এবং ধরেন আহ, প্যালেস্টিনের স্ট্যাটাসটা কোথায় যাবে, এই এবং মানে এই যে সিকিউরিটি ইস্যুস গুলো, এবং বারবার ইসরায়েল যে কথাটা তুলে যে তার পূর্ণ নিরাপত্তা দরকার, এই মানে হামাস সৃষ্টি কি হতো যদি আমরা একটা প্যালেস্টিনিয়ান স্টেট পেতাম? মানে যেটা, সেটা তো হতো না, না। এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে জিইয়ে রাখার জন্য আমরা দেখেছি এখানে বরাবর কিন্তু শেষ পর্যন্ত বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে অস্ত্র দেওয়া হয়েছে, তাদেরকে ডিফেন্স সাপোর্ট দেওয়া হয়েছে। এই কারণেই আমি প্রথমেই তুললাম যে ইট ইজ ভেরি আয়রনিক, যখন আপনি ডেমোক্রেসির কথা বলছেন, হিউম্যান রাইটসের কথা বলছেন, এবং অন্যদিকে আপনি একটা জেনোসাইড, সেটাকে আপনি, আর আমি আবারও চালিয়েই যাচ্ছেন। জি, ডক্টর যে আমিনা ওয়ান অফ মহসিন, আমি দ্য একটা মোস্ট বিরতিতে যাই। টেলিভাইজ, না শারমিন, আপনি একটু লক্ষ্য করবেন হ্যাঁ, আমার এই কথাটা, ওয়ান অফ দ্য মোস্ট টেলিভাইজ জেনোসাইড। থ্যাংক একদমই ইউ। একদমই ডক্টর মহসিন, আপনার কাছ থেকে আপনিও বেশ কয়েকটি মানে পয়েন্ট আপনার কথা থেকে আসলে, আমি সেগুলো নিয়ে একটু পরের অংশে কথা বলতে চাইবো। এই ক্রেডিটের টানাটানি, আসলে ক্রেডিট কার্ড, এবং আম, এর মধ্যে আমরা দেখলাম যে ইসরায়েল ফিলিস্তিন, জর্ডান, লেবানন এবং সিরিয়ার ভূখণ্ডকে নিজের দাবি করে একটা বৃহত্তর ম্যাপও প্রকাশ করেছে। মানে এখানেও কোনো বার্তা রয়ে যাচ্ছে কিনা, আমি একটা বিরতির পরে একটু এই বিষয়টি নিয়েও ফিরতে চাই। ফিরছি বিরতির পর দুরালাপে। ফিরে এলাম দুরালাপে। গাজী আব্দুর রশিদ, এই অংশে আপনার কাছ থেকে শুরু করি যে যেটি বলছিলাম যে এই এই মাসেরই 6 জানুয়ারি ইসরায়েল একটি বৃহত্তর ম্যাপ প্রকাশ করলো, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে ফিলিস্তিন, জর্ডান, লেবানন এবং সিরিয়ার ভূখণ্ডকে তারা নিজেদের দাবি করে একটা একটা বৃহত্তর ম্যাপ প্রকাশ করলো। এখানেও কোনো বার্তা কি আছে? মানে এমনটিও এই সময় এসে কেন করলো, যুদ্ধবিরতির আগে? ধন্যবাদ শারমিন আপনাকে। অনেকগুলো বিষয় চলে এসেছে এবং আপনি যে নতুন মধ্যপ্রাচ্য পরিকল্পনা, যে একটি ম্যাপ তারা প্রকাশ করেছে, এটা আগেও কিন্তু তারা প্রকাশ করেছিল। হুম। তাদের অবশ্যই দুরভিসন্ধি রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আর সবচেয়ে বড় কথা, এক অতি সাম্প্রতিক একটি ঘটনা আপনারা লক্ষ্য করেছেন যে হিজবুল্লাহর সঙ্গে যখন যুদ্ধবিরতি চুক্তি হলো, তার পরপরই কিন্তু সিরিয়ার ব্যাপারটা ঘটে গেল, অর্থাৎ সিরিয়ায় বাশার আসাদ সরকারের পতন ঘটলো। এর পেছনে যে কি উদ্দেশ্য আছে, বিশেষ করে সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদীদের, অর্থাৎ যে ফ্রন্টে ইসরায়েলের পেছনের শক্তি, বড় শক্তি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা অন্য শক্তিগুলো, তাদের যে কি উদ্দেশ্য এবং পরিকল্পনা আছে সে ব্যাপারটি এখনো ধোঁয়াশা। তবে তাদের উদ্দেশ্য তো অবশ্যই আছে, নিঃসন্দেহে। তা না হলে, আপনি ধরুন যে কথাটি প্রফেসর আমিনা মোহসিন বলছিলেন, যে গাজায় যে গণহত্যা চলেছে এবং একটা যুদ্ধ অপরাধ হয়েছে, এই ব্যাপারে তো কারোর কোনো সন্দেহ নেই। তারপরও কেন যুক্তরাষ্ট্র এই ইসরায়েলে আর্থিক এবং অস্ত্রের সমর্থন দিয়ে গেছে 15 মাস? কি কারণে? কি হতে পারে? যে রাষ্ট্রটিকে আমরা মানবিক রাষ্ট্র বলি, যারা মানবাধিকারের কথা প্রতিনিয়ত বলছে, তারাই কেন একদিকে চোরকে বলছে চুরি করতে, একদিকে গৃহস্থকে বলছে সজাগ থাকতে? এই যে ডাবল স্ট্যান্ডার্ড রোলটা যুক্তরাষ্ট্রের, সেটা তো সন্দেহের জায়গা তৈরি করে অবশ্যই। যদিও আমরা ইসরায়েলের সমস্ত মানুষকে কিন্তু মন্দ বলতে চাই না, কারণ ইসরায়েলের প্রেসিডেন্ট, তিনি কিন্তু হেডজগ, তিনি কিন্তু এই ইয়েকে সমর্থন জানিয়েছেন, যুদ্ধবিরতিকে। এবং ইসরায়েলের অনেক সেনা কর্মকর্তা, তারাও কিন্তু এই গাজায় গণহত্যাকে সমর্থন জানায়নি, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তবে যে কারণেই হোক না কেন, এই যুদ্ধবিরতির জায়গায় যে আসা গেছে, একটি প্রাণ অন্তত কম ঝরবে, সেই আশার জায়গা থেকে আমরা এটাকে অবশ্যই ইতিবাচক এবং সাধুবাদ দিতে চাই। কিন্তু এটা স্থায়ী হোক, সেটা আমাদের চাওয়া। কিন্তু মধ্যপ্রাচ্য নিয়ে পশ্চিমাদের সুদূর প্রসারী পরিকল্পনা, বিশেষ করে ইসরায়েলের দখলদারিত্ব এবং নতুন মধ্যপ্রাচ্য নীতি, এবং এ মধ্যপ্রাচ্যের কিছু দেশের কি বলবো, নীরব কিছু পরিকল্পনা, নীরব কিছু সমর্থন, এগুলোও যে কোথায় নিয়ে যাবে মধ্যপ্রাচ্যকে, সে ব্যাপার নিয়ে শঙ্কার জায়গা অবশ্যই থাকছে। আমরা ভাবছি না
যে ইসরায়েল হচ্ছে আন্তর্জাতিক কোনো রীতিনীতিকে তোয়াক্কা করেনি এ পর্যন্ত। ফলে সেই জায়গা থেকে অবশ্যই ইসরায়েলের এই যে নতুন মধ্যপ্রাচ্য পরিকল্পনার যে নতুন ম্যাপ বা যে বক্তব্য, সেটিতে সন্দেহ করার মতো অনেক কিছুই রয়েছে। তবে হামাসকে, বিশেষ করে এ অঞ্চলের প্রতিরোধ ফ্রন্ট গুলো, গোটা মধ্যপ্রাচ্য কিন্তু জড়িয়ে গেছে। আপনি দেখুন, ইরানের সঙ্গে যুদ্ধ হয়েছে, ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে, হিজবুল্লাহ প্রধানকে হত্যা করা হয়েছে। সেসব ক্ষেত্রে সবকিছু মিলিয়ে ইরাক জড়িয়ে পড়েছে, ইয়েমেন জড়িয়ে পড়েছে, সিরিয়া ধ্বংস হয়ে গেল একরকম। ফলে এখানে অশান্তি জিইয়ে রাখাটা একটা বড় লক্ষ্য পশ্চিমাদের, ইসরায়েলের মাধ্যমে। এ ব্যাপারটি সুস্পষ্ট। আমরা এখনো শান্তির জায়গা দেখতে পাচ্ছি না, সন্দেহের জায়গা রয়েছে। ধন্যবাদ শারমিন। জি, গাজী আব্দুল রশিদ, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর আমিনা হোসেন আপনার কাছে এই প্রশ্নটা একটু রাখি যে মানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আসলে মধ্যপ্রাচ্য নীতিটা কেমন মনে হচ্ছে, আপনার কাছ থেকে এটি শুনবো। তবে তার আগে আমি একটু ডক্টর মুনির মুস্তফা আলী আপনার কাছ থেকেও একটু এটি শুনি যে আসলে যেটি ডক্টর মহসিন বলছিলেন, মে মাসে একই একই আসলেই তো একই রকম চুক্তিতে, মানে একই রকম শর্তে চুক্তি হবার কথা ছিল, কিন্তু সেটি হলো না। ইসরায়েল সেই চুক্তিতে গেল না, কার্যকর হতে দিল না। এখন এসে সেটি হচ্ছে। আসলে কি এটা ট্রাম্প ইফেক্ট? মানে ট্রাম্প আসতে যাচ্ছে, 20শে জানুয়ারি অভিষেক হতে যাচ্ছে, ক্রেডিটের যে টানাটানি চলছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট এবং যিনি অভিষেক হতে যাচ্ছেন ট্রাম্পের মধ্যে, আসলে ক্রেডিট কার? ট্রাম্পের কন্ট্রিবিউশন তো নিশ্চয়ই আছে, কিন্তু তার আগে আমি সেই মে মাসে ফিরে যাই। মে মাসে যখন বাইডেন প্রস্তাব দিলে, এই প্রস্তাবটা কিন্তু প্রথম বাইডেনের কাছ থেকে আসে। কিন্তু বাইডেন তো শুধু প্রস্তাবই দেন, একদিকে তিনি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, অন্যদিকে তিনি অস্ত্র সাপ্লাই দিচ্ছেন। আপনি দেখেন যে মাসের পর মাস যে এই যে যুদ্ধবিরতির কথাগুলো আলাপ আলোচনা চলছিল, সে আপনার ইজিপ্টে হোক, সেই সে ইউএইতে হোক, আপনার কাতারে হোক, এর মাঝে কিন্তু বাইডেনের অস্ত্র দেওয়াটা কিন্তু বন্ধ হয়। হ্যাঁ, কাজে এই যে যে আপনি আবার উল্লেখ করেছেন যে কৃতিত্ব নিতে চায় এই দুই প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট বাইডেন এবং প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প, এরা দুজনেই কৃতিত্ব নিতে চায়। আসলে আমি তো কৃতিত্বের কাউকেই দিতে চাই না। হ্যাঁ, বাইডেনের যেটা বললাম যে একদিকে সে অস্ত্র দিচ্ছে, আবার অন্যদিকে সেই যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে। আর আপনি যদি ট্রাম্পের যে মিডল ইস্ট পলিসি, সেদিকে যদি আপনি ফিরে যান, তার যে ইসরায়েলি প্যালেস্টাইনি পলিসি, সে কি করেছে, সে তার গত টার্মে কি করেছে, সে ইসরায়েল যত টেরিটরি সে দখল করেছে, আপনার ওয়েস্ট ব্যাংক থেকে, আপনার ইয়া থেকে, ইভেন কি আপনার সিরিয়া থেকে, সেগুলো সে কি করেছে, সেগুলো সে আইনি করে দিচ্ছে। মানে এটা তো বেআইনি ছিল। কোনো ইউএস প্রেসিডেন্ট কিন্তু বলেনি যে ইসরায়েলি সেটেলমেন্টস লিগ্যাল, সেগুলো ইললিগ্যাল। হ্যাঁ, সেগুলো ফেরত দিতে হবে, বা যখন টু স্টেট সলিউশনের কথাবার্তা হবে তখন এগুলো নিয়ে, এই সেটেলমেন্টগুলো নিয়েও কথাবার্তা হবে, বা সেগুলো আপনার ফিরিয়ে দিতে হবে। কিন্তু ট্রাম্প এসে কি করলো, ট্রাম্প তাদেরকে সে দিয়ে দিল, সে রিকগনাইজ করলো যে এটা মানে ইসরায়েলি টেরিটরি। সে আপনার ইউএস যে অ্যাম্বাসি, সেই অ্যাম্বাসি তেল আবিব থেকে আপনার নিয়ে গেল কোথায়, জেরুজালেমে নিয়ে গেল, যেটা কন্ট্রোভার্সিয়াল জায়গা, যেখানে মানে প্যালেস্টাইনি স্টেট হলে তার সেখানে তাদের রাজধানী করবে। তো এই হচ্ছে দুইজন প্রেসিডেন্টের ইতিহাস। হ্যাঁ, কাজেই এদের থেকে, আপনার ইউএস প্রেসিডেন্টের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি না। আর যেটা রশিদ সাহেব বললেন যে তাদের মানে পশ্চিমাদের লক্ষ্যটা কি, এটা ধোঁয়াশে। আমার কাছে কিন্তু এটা ধোঁয়াশে না, কারণ এই যে ল্যান্ড গ্রাবিং যেটা, সেটা কিন্তু এখন একদম পরিষ্কার। এই আপনার এই যে যুদ্ধ, আমরা কিন্তু গাজার কথা ভাবছি, গাজার কথা বলছি, কিন্তু আমরা ওয়েস্ট ব্যাংকের কথা কিন্তু বলছি না। ওয়েস্ট ব্যাংকের থেকে কিন্তু এই যুদ্ধের মাঝে কিন্তু অনেকটা টেরিটরি কিন্তু নিয়ে নেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু সেটেলমেন্ট শুরু হয়ে গেছে এই ইসরায়েলিদের। হ্যাঁ, ওয়েস্ট ব্যাংকে কিন্তু তারা ওয়েস্ট ব্যাংক বলে না, তারা বলে সেই আপনার সেই বিবলিক্যাল জুডায়া অ্যান্ড সামারিয়া। তার মানে ওটা বাইবেলই তাদেরকে দেওয়া হয়েছে, এবং সেটাই তারা ক্লেম করে যে যেহেতু বাইবেলে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদেরকে। আপনার রিভার টু সি, যেটা মানে আপনার হামাসও ক্লেম করে, আবার ইসরায়েল এবার যে ম্যাপটা করেছে, সেই ম্যাপটা কিন্তু আপনার সেই রিভার টু সি ম্যাপটা হয়েছে। দেখুন, যুদ্ধে কোনো জয় পরাজয় নেই, যুদ্ধ শুধু পরাজয় আছে। কাজেই এই যে কে জয়ী হলো, কে পরাজয় হলো, এগুলো আলাপ না করে
কিভাবে একটা শান্তি ফিরে আসে সেখানে, সেটাই কিন্তু আমাদের বলা উচিত। আমাদের কিন্তু এই হামাসকে সাপোর্ট দেওয়ার কোনো অর্থ হয় না, কারণ এই হামাসটা কিন্তু সৃষ্টি হয়েছে এই নেতানিয়াহুর মাধ্যমে। নেতানিয়াহু কিন্তু হামাসকে সৃষ্টি করেছে, সে ওই যে ব্রিটিশের একসময় যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ছিল, সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসির জন্যই কিন্তু সে করেছিল। দেখেন ইদানিং কি হয়েছে, তারা ইয়া থেকে গাজা থেকে উইথড্র করবে, কিন্তু গাজা কাদের হাতে রেখে আসবে? গাজার অ্যাডমিনিস্ট্রেশনে কে থাকবে? এটা কি প্যালেস্টাইনিয়ান অথরিটি থাকবে নাকি হামাস থাকবে? তারা কিন্তু হামাসের হাতেই আবার দিয়ে আসছে। তারা কোনো মতে এই প্যালেস্টাইন অথরিটির সাথে ডিল করবে না। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণটা হলো যে ওরা ডিভাইডেড থাকুক, প্যালেস্টাইনিয়ানরা ডিভাইডেড থাকুক, মানে বিটুইন প্যালেস্টাইনিয়ান অথরিটি অ্যান্ড হামাস, যাতে করে এদের লক্ষ্য হচ্ছে যে আস্তে আস্তে তারা আপনার ওয়েস্ট ব্যাংকের টেরিটরিগুলো দখল করে নেবে। আর গাজা তো আসলে আপনার একটা এনক্লেভ, ওটা তো যে কোনো সময় নেওয়া যায়। আপনার দেখবেন যে আপনার যে গোলান হাইটসের যেটুকু তাদের আছে এবং বাকি যেটা এখনো সিরিয়ার মধ্যে আছে সেটাও সব নিয়ে নেবে। এক সময় দেখা যাবে যে আপনার এই লেবাননটাও দখল করে নেবে। এইটাই তাদের লক্ষ্য। হ্যাঁ, জি সেই জন্য আমি জি বলছি আ- যে শুধুমাত্র মিডল ইস্টের যে পাওয়ারগুলো আছে, যেমন সৌদি আরবিয়া, এরা ইনফ্লুয়েন্স করতে পারে এই টু স্টেট সলিউশনের জন্য। তারা বলতে পারে যে ইসরায়েলের সাথে আমাদের কোনো পিস হবে না যতদিন পর্যন্ত না এই টু স্টেট, একটা প্যালেস্টাইনিয়ান স্টেট না হবে। কিন্তু সেটাও আমরা কিন্তু দেখছি না। কিন্তু তেমন দেখেন, শক্ত অবস্থান কোনো মানে সৌদি আরব বা সহ কোনো আরব দেশের কাছ থেকে আমরা দেখি না। না না, সেটা তো আমরা দেখছি না। মানে আপনি এই গত বিষয়ে কোনো কয়েক বছর যদি দেখেন, আপনার কাতার, ইউএই, আপনার মরক্কো, এরা তো অলরেডি সে ইসরায়েলের সাথে পিস ট্রিটি করেছে, কারণ সেটাও আমরা দেখছি না। মানে যাদের মাধ্যমে এটা হওয়া সম্ভব ছিল তাদেরকে আমরা যে অগ্রণী ভূমিকা তারা যে পালন করবে সেটা আমরা দেখতে পাচ্ছি না। কাজেই একদমই। আহ, আমি মানে কখনো আশা করি, কখনো হতাশা এসে জি, যায় এই সমস্ত কারণে। ডক্টর মুস্তফা আলী, ধন্যবাদ আপনাকে। ডক্টর আমিনা মহসিন, মানে আরব বা মানে আরবের যে নীতি এই বিষয়ে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্য, তাদের মধ্যপ্রাচ্য নিয়ে সেটি একটা খুব দুর্বল অবস্থায় দেখা যায়, শক্ত অবস্থানে যেতে পারে না। হয়তো গেলে একটা শক্তিশালী অবস্থান তৈরি হতো বা গাজা গাজা পরিস্থিতির একটা উন্নতি, মধ্যপ্রাচ্য পরিস্থিতিরই একটা উন্নতি হতো, সেটি আমরা দেখি না। আপনার কাছে যে প্রশ্নটি করছিলাম, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নীতি কেমন দেখেন এবং সামনে কেমন হতে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, ইসরা আপনি যে মানে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে, পার্টিকুলার মানে মুসলিম রাষ্ট্রগুলো আছে, তাদের তারা এতই দুর্বল এবং তারা তাদের নিরাপত্তার জন্য আহ, মানে ওয়েস্টার্ন পাওয়ার্সদের উপরে এতটাই ডিপেন্ডেন্ট, এবং তাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে, সুপ্রিমেসির জন্য যে দ্বন্দ্বগুলো আছে, সেই জায়গাগুলো এতই তাদের মানে তাদের বিভাজনগুলো এতই মানে ক্লিয়ার, দ্যাট আমরা কখনোই এখানে কোনো ইউনিটি দেখতে পারিনি। মধ্যপ্রাচ্যটাকে আমি বাদই দিলাম। আমি ইফ আই ব্রিং ইন দ্য ওয়াইডার ইসলামিক ওয়ার্ল্ড, এখানে তো পৃথিবীতে আরও অনেক রাষ্ট্র আছে যেগুলো মুসলিম প্রধান রাষ্ট্র, সেখানেও কিন্তু আমরা কোনো শক্ত নীতি দেখছি না। আমরা হয়তো মুখে বলছি, আমরা মোরাল সাপোর্ট দিচ্ছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা মানে প্যালেস্টাইনের ইস্যুতে সে ধরনের ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যে একটা কঠোর অবস্থান নেওয়া, সেটা কিন্তু দেখছি না। একটা ওআইসি, যেটা অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, সেটাও কিন্তু তেমন কোনো ভূমিকা পালন করছে না। একসময় আমরা দেখেছিলাম ওপেকের মাধ্যমে একটা তেলের ব্যাপারটা এসেছিল, সেই কার্ডটাও আর ব্যবহার করা যাচ্ছে না। কিন্তু যেটা যদি এটা নেওয়া যেত, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা সাবস্ট্যান্সিয়াল কিছু গেইন করতে পারতাম। সেটা কিন্তু হয়নি। এবং খুব মানে এমন একটা অবস্থা যেখানে আমরা ইসরায়েলের ইন্টেলিজেন্সের উপরে কিন্তু আমরা দেখছি যে অনেক রাষ্ট্র, যেগুলো মুসলিম প্রধান রাষ্ট্র, তারা কিন্তু সেটার উপরেও নির্ভরশীল। বাট এইটা দেখেন, আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে দিস ইজ আ ওয়ার্ল্ড যেখানে টেকনোলজির একটা বড় ভূমিকা আছে এবং রাষ্ট্রগুলোর একটা ইন্টারডিপেন্ডেন্স আছে, ইন্টারকানেক্টিভিটি আছে। তো এগুলোকে আমরা উড়িয়ে দিতে পারি না, যে জিও পলিটিক্যাল কারণে বা জিও স্ট্র্যাটেজিক বলেন, জিও ইকনমিক্স বলেন, যে এইগুলো থাকবে। হয়তো আপনি সরাসরি আপনার যোগাযোগ থাকবে না, কিন্তু
আপনি বিভিন্ন লেভেলে ইন্টারঅ্যাক্ট করবেন। আমার মনে হয় যে প্যালেস্টিনিয়ানস যারা আছে তাদের মধ্যেও কিন্তু আরো ঐক্যের প্রয়োজন আছে, তারাও তাদের মধ্যে বিভাজিত, সেটাও আমাদের কিন্তু একটা দেখার ব্যাপার আছে। সেখানে যদি তারা নিজেদের এত বছরের ধরেন একটা স্ট্রাগল, তারা যদি তাদের বিভাজনগুলো মানে কাটিয়ে উঠে যদি একটা শক্তিশালী অবস্থান নিতে পারতো, এই আলফাতা বলেন, আপনি হামাস বলেন, এগুলো এই সমস্ত জায়গা থেকে একটা ঐক্যের জায়গা গড়ে তুলতে পারতো, তা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে যদি এগিয়ে যেতে পারতো, তাহলে কিন্তু একটা ভিন্ন পরিস্থিতি হতে পারতো। আপনি যে আমাদের মানে আমি এই কথাগুলো বলছি কারণ আমার মনে হয় যখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্রিটিসাইজ করছি বা পশ্চিমা বিশ্বকে ক্রিটিসাইজ করছি, তখন আমাদের নিজেদেরও সেলফ রিফ্লেকশনের প্রয়োজন আছে। দ্বিতীয় যে জি, একদমই প্রশ্নটা খুবই খুবই সঠিক কথা ডক্টর মহসিন। একটা বিরতিতে যাই, আরো একটু কথা বলবো বিরতির পরে, ফিরে এসে দূরালাপে থাকুন সাথে দর্শক। ফিরে এলাম দূরালাপে। আমি ডক্টর মনির মোস্তফা আলী, আপনার কাছ থেকে এই অংশটা জানতে চাই যে হামাস যেটি বলছে, মানে মুসলিমদের মধ্যে ঐক্যের যে অভাবের বিষয়টি আগের অংশে আলোচনায় আসছিল, এখন হামাসের কাছ থেকে, এটি আমি শুরুতেও বলছিলাম, যেটি এখন তারা বলছে যে এটি তারাও কৃতিত্বটা দাবি করছে এবং বলছে যে যুদ্ধ চলাকালে গাজার দুর্ভোগের কথা মনে রাখা হবে, ইসরায়েলকে ক্ষমা করা হবে না, এই বিষয়গুলো যে বলছে, এরও কি একটা প্রভাব থাকবে কিনা? 7ই অক্টোবর হামাসের হামলার মাধ্যমেই এই যুদ্ধের সূত্রপাত হয়, এমন কোনো বিষয়ে আবারও কি ঘটার কোনো শঙ্কা দেখেন? হামাসকে আমি ক্রেডিট দেব না, হামাসকে ক্রেডিট দেওয়ার কোনো অর্থই হয় না। কারণ আপনি যেমন বললেন যে 7ই সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর, রাইট? অক্টোবর, আই এম অক্টোবর। সরি, 7ই অক্টোবর 2023 তারা এটা শুরু করেছিল। কিন্তু তার আগেও আপনি দেখেন, আমরা যদি টু স্টেট সলিউশনকে সমর্থন দেই, তাহলে তো হামাসকে আমরা সমর্থন দিতে পারি না। কারণ হামাস কিন্তু টু স্টেট সলিউশনে বিশ্বাসী নেই। তাদের চার্টারই তারা বলে যে তারা একটাই স্টেট চায়, সেটা হচ্ছে প্যালেস্টাইন। কাজেই টু স্টেট সলিউশনের যারা 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 সাপোর্টার না, যারা অংশীদার না, সেই পলিসি যারা অংশীদার না, তাদেরকে আমরা সমর্থন দিতে পারি না। হামাস আমি মনে করি যে প্যালেস্টাইনিদের জন্য একটা সমস্যা। কাজেই এই এই হামাসকে আমাদের আমলে নেওয়া ঠিক নয়। দেখুন, টু স্টেট সলিউশনের পরিবর্তে যে আরেকটা সলিউশন হতে পারে, সেটা ওয়ান স্টেট সলিউশন হতে পারে। সেটা হচ্ছে যে একটা ইসরায়েলি স্টেট হোক, যেখানে আপনার গাজা এবং ওয়েস্ট ব্যাংক ইনক্লুডেড হবে, কিন্তু ইসরায়েল জুইশ স্টেট হবে না, সেটা একটা সেকুলার স্টেট হবে, এবং সেখানে ওয়ান পার্সন ওয়ান ভোট, এইভাবে যদি হয়, সে ওয়ান স্টেটের সলিউশন সেটা হতে পারে। কারণ দেখুন, আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই যে আপনার 1948 সালের আগে ওই এলাকায় কিন্তু জুইশরা, খ্রিস্টিয়ানরা, মুসলমানরা সুখ শান্তিতে বাস করেছে, মানে শত শত বছর। তারা আবার সুখ শান্তিতে বাস করতে হবে, সেটা এক স্টেটের আওতায় হোক বা টু স্টেটের আওতায় হোক। হ্যাঁ, কাজেই তারা যদি এটা মানে টু স্টেট যদি তারা মেনে নিতে না চায়, তাহলে ওয়ান স্টেটের সলিউশন দেওয়া যেতে পারে, এবং যেটা জুইশ স্টেট হবে না, যেটা একটা সেকুলার স্টেট হবে, সেখানে সবার সমান অধিকার থাকবে, মুসলমান, খ্রিস্টিয়ান এবং মুসলমান সবার সমান অধিকার থাকবে, সেই ধরনের একটা সলিউশন দেওয়া যেতে পারে। হ্যাঁ, কিন্তু আমাদেরকে যদি মানে কোনো প্যালেস্টাইনিয়ান অর্গানাইজেশনকে সমর্থন দিতে হয়, সেটা প্যালেস্টাইনিয়ান অথরিটি, যেটা ইয়াসির আরাফাত যেটাই ছিলেন, এখন যেখানে মাহমুদ আব্বাস আছেন, তারাই একটা টু স্টেট বা ওয়ান স্টেট, হোয়াট এভার দ্য সলিউশন মাইট বি, সেদিকে তারা যেতে পারে। হামাস কোনো পলিটিক্যাল সলিউশন যেতে পারবে না। আপনার স্পষ্ট। তারা যে এই যে মিলিটারি যে আগ্রাসন তাদের মধ্যে যেটা আছে, হ্যাঁ, তারা ওই মিলিটারিলি মোটামুটি শক্তিশালী, এবং তারা তাদের বুকের পাটা আছে ইসরায়েলকে আক্রমণ করার বা ইসরায়েলকে মানে যুদ্ধে নিয়ে আসার। কিন্তু সেটা তো সলিউশন না। ইসরায়েল জি, এবার এবং আমরা সেটিতে দেখেছি আরো যে দুর্ভোগী বাড়ে, সেটাই আমরা দেখেছি। ডক্টর মোস্তফা আলী, আমার হাতে খুব সময় এবং নাই, আমি গাজী আব্দুর রশিদকেও একটু শুনি। ধন্যবাদ ডক্টর মোস্তফা আলী, আপনাকে এখানেই আমি একটু মানে আমি একটু গাজী আব্দুর রশিদকেও শুনি। গাজী আব্দুর রশিদ, আপনার কি মনে হয় হামাসের ভূমিকা সামনে কেমন মানে আশা করছেন এবং কেমন হওয়া উচিত? শারমিন, আপনাকে ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর মনির মুস্তফা আলীর সাথে বিনয়ের সাথে অনেকগুলো ব্যাপারে দ্বিমত পোষণ করছি। প্রথমত, আমি হামাসকে সমর্থন জানাবো। কেন?
সেই আরাফাত বা মাহমুদ, তাদের সাথে অর্থাৎ ওয়েস্ট ব্যাংকের সাথে গাজার যে একটা ভিন্নতা বা দ্বিমত বা বিভিন্ন বিভাজন রয়েছে, সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। ওয়েস্ট ব্যাংক কিন্তু পশ্চিমাদেরকে সমর্থন জানিয়ে যাচ্ছে। এখন টু স্টেট সলিউশন যেটা বলা হচ্ছে, স্বাধীন ফিলিস্তিন, সেই ফিলিস্তিনিদের ভূখণ্ডে একটি স্বাধীন রাষ্ট্র হতে হবে, সেটা ওয়েস্ট ব্যাংক গাজা মিলিয়ে হতে পারে, হতেই হবে সেটা, সেই ব্যাপারটা। কিন্তু সেখানে হামাস, যেখানে হামাসের সাথে ওয়েস্ট ব্যাংকের যে বিরোধ, সেটা একটা ভিন্ন বিষয়। হামাস তাদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথাই বলছে, তাদের মুক্তির কথাই বলছে। আর মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়াতে পশ্চিমাদের বিরুদ্ধচারণ করার মতো কেউ নেই, এ কথাটাও ঠিক নয়। ইরান প্রকাশ্যে প্রতিনিয়ত যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, বিশেষ করে পরমাণু ইস্যুতে, মধ্যপ্রাচ্যের অন্যান্য ইস্যুতে কিন্তু প্রত্যক্ষভাবে সোচ্চার রয়েছে। এবং এরই মধ্যে যুদ্ধ দুবার হয়ে গেছে ইসরায়েলের সাথে, এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো যে সহযোগিতা করছে না, ভেতরে ভেতরে ঐক্যের অভাব রয়েছে, যে কথা প্রফেসর আমিনা মহসিন বলছিলেন এবং অধ্যাপক মোস্তফা আলীও বললেন। হ্যাঁ, তাদের মধ্যে মতদ্বৈততা রয়েছে, ঐক্য নেই, সেটা মুসলমানদের নিজেদের ব্যর্থতা। সেই ব্যর্থতার দায় তো আমরা নিশ্চয়ই পশ্চিমাদের উপর চাপাবো না, কিন্তু পশ্চিমারা যে এখানে ষড়যন্ত্র করছে, শুধুমাত্র কিন্তু ওয়েস্ট ব্যাংক বা গাজাকে নিয়ে নয়, শুধুমাত্র লেবাননকে নিয়ে নয়, সিরিয়াকে নিয়ে নয়, ইরানকে নিয়েও তাদের ষড়যন্ত্র। এখানে আধিপত্যবাদের প্রশ্ন আছে। ইরানকে কি করে শক্তিহীন করা যায়, দুর্বল করা যায়, এদেরকে সেই 50 বছর আগে এখানে ইসলামী বিপ্লব হয়েছিল, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত 14,000-এর বেশি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ইরান সেখানে সোচ্চার প্রতি মুহূর্তে। তাহলে কেন পশ্চিম এশিয়ার কেউ প্রতিবাদ জানাচ্ছে না? এমন কথা তো ঠিক নয়। হ্যাঁ, অনেকে করছে না, সৌদি আরব তার কোনো ভূমিকা নেই, ইউএই এর কোনো ভূমিকা নেই, জর্ডানের ভূমিকা নেই, তারা পশ্চিমাদেরকে সমর্থন দিচ্ছে। ফলে এখানে, হ্যাঁ, আর যুক্তরাষ্ট্রের বাইডেন বলুন না ট্রাম্প বলেন, মুদ্রা দিয়ে পিটোপিট, তারা যেটাই করুন না কেন, তাদের নৈতিক কোনো পরিবর্তন ঘটবে না মধ্যপ্রাচ্য নিয়ে। ফলে এখানে ধোঁয়াশার জায়গা যে আছে, এখানের পরিকল্পনা নিয়ে তাদেরকে মস্ত বড় কিছু করতে পারবে বা করার ইচ্ছে আছে, এ কথা কিন্তু সুস্পষ্ট। আপনাকে ধন্যবাদ, আমি আর অন্যদের সময় অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ গাজী আব্দুর রশিদ। ডক্টর আমিনা মহসিন, আপনারও এই বিষয়ে একদম শেষ মন্তব্য, 2 মিনিটের অল্প সময় আছে আমাদের হাতে। আপনাকে অনেক ধন্যবাদ শারমিন। আমি আসলে এখানে একটুখানি বলতে চাচ্ছি, আপনি যদি একটু পোস্ট 9/11 সিচুয়েশনটা দেখেন, আপনি দেখবেন কোন কোন মানে কিভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ধ্বংস করা হয়েছে। লিবিয়ার কথা আমরা যদি দেখি, ইরাকের কথা দেখি, সিরিয়া আপনি দেখেন, সিরিয়া যা ঘটছে, লেবানন দেখেন, ইরাকের কথা আমি আনছি, তারপরে ইরানের কথা তো উনি বললেনই, যে ইরানেও যে ধরেন ইরানে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নিয়ে যেটা বলা হচ্ছে, ইরাকেটা তো একেবারেই টোটালি একটা মানে মিথ্যার উপরে এসেছিল, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, যেটা কোথাও পাওয়াও গেল না, অথচ একটা দেশ ধ্বংস করে দেওয়া হলো। লিবিয়ার কথা একদম মানে পুরো জিনিসগুলো আপনি প্রথমে মানে একটা যে বড় যে একটা পরিকল্পনা আছে, আপনি এবং আপনি একটা মানচিত্র কথা বলছিলেন, সেটাকে ধরেই কিন্তু আমি এই কথাগুলোকে তুলছি। এবং এই ধরনের কিন্তু তথ্য পাওয়া যায়, আপনি যদি একটু ঘেঁটে দেখেন, অনেক বিশ্লেষণ আছে যে ইসরায়েলের একটা বৃহৎ পরিকল্পনা আছে, এবং সেটার ভেতরে কোন কোন রাষ্ট্রগুলোকে ডিস্টেবিলাইজ করা হবে বা ভেঙে দেওয়া হবে, সেগুলোর নামগুলোও আছে। এবং কিছু নাম আমি আপনাকে এইমাত্রই বললাম। ঠিক আমার কাছে জিনিসটা নেই বলে আমি পুরোটা বলতে পারছি না। এবং আমি এখানে একেবারেই এটা মনে করি যে ধরেন, ইয়েস, ইরান ইজ প্লেইং আ ভেরি পাওয়ারফুল রোল, কিন্তু আমি এটাও মনে করি যে ইরান এবং সৌদি আরবের মধ্যে একটা কোঅপারেশনের দরকার আছে। এই জন্য আমি বলছিলাম যে আমাদের যে অভ্যন্তরীণ যে বিভাজনগুলো আছে, এগুলোকে যদি আমরা কাটিয়ে উঠতে এক এক দাঁড়াতে পারতাম, তাহলে একটা স্ট্রং পজিশন নিতে পারতাম। আমি একেবারে শেষ জায়গায় মন্তব্যটা করছি এখন, সেটা হলো যে আমি মনে করি না যে ওয়ান স্টেট যেটা সেটা কোনো সলিউশন, কারণ সেখানে তাহলে আধিপত্যের জায়গাটা থেকে যাবে। এবং যেভাবে ইসরায়েল রাষ্ট্রের টেকনোলজিক্যালি বলেন আপনি বা পলিটিক্যালি বলেন, পশ্চিমা বিশ্বের যে সাপোর্ট নিয়ে যারা ওরা যে শক্তিশালী অবস্থায় আছে, সেখানে আমি একদম শেষ জায়গাটাতে আছে, প্যালেস্টিনিয়ানদের কিন্তু তেমন কোনো স্পেস থাকবে না। আমি মনে করি যে একদমই ধন্যবাদ ডক্টর মহসিন, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের তিনজনকেই, ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। বিদায় আজকের মতো।